আমরা শুনতে পাচ্ছি যে একটা দলকে ভোট না দিলে সুস্থভাবে ফিরে আসতে পারবে না। আবার তারা বলছেন যে সংস্কার করেন, আমরা ক্ষমতায় গেলে সব ঠিকঠাক করে দেব। তাহলে এইগুলো কিসের আলামত? আমরা কি 91 সালের সরকারের সেই মাগুরার উপনির্বাচন দেখি নাই? আপনারা কি দেখেন নাই 96 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন, 15 ফেব্রুয়ারি নির্বাচন? তাহলে এগুলো কারা করছিলেন বলেন তো? যারা বলতেছেন যে আজকে যদি আমরা সবাই মিলে ঘোষণা দেই তাহলে আমরা সেটা করব, কিন্তু আপনাদের চরিত্র তো দেখা আছে ভাই। মাগুরার নির্বাচনও দেখা আছে, 96 সালের একতরফা নির্বাচনও দেখা আছে। অতএব আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা মুসলমান, আমরা বারবার ভুল করতে পারি না। জুলাই যে বিপ্লবটা হলো এটাকে অনেকে অভ্যুত্থান বলে। আসলে অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে পার্থক্য রয়েছে। যদি ফ্যাসিবাদ মৃত্যুবরণ করে অথবা পালিয়ে যায় তাহলে সেটাকে অভ্যুত্থান বলে না, সেটা হবে বিপ্লব। আপনারা দেখেছেন 90-এর গণ অভ্যুত্থান, সেখানে স্বৈরাচারী এরশাদ তিনি পালান নাই, তিনি দেশে ছিলেন। কিন্তু এবারের যে বিপ্লবটা হলো ফ্যাসিবাদের যিনি নায়িকা তিনি পালিয়ে ভারতে অবস্থান করছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই যে বিপ্লবটা হলো সেই বিপ্লবে যে ছাত্ররা ভূমিকা রাখলো তাদের স্লোগানগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন। তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগানগুলোর ভিতরে আমরা কি লক্ষ্য করি? 90-এর যে গণঅভ্যুত্থান হলো সেখানে কিন্তু একটা ক্ষমতার পরিবর্তন হলো। এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন স্বৈরাচারী, এরপরে আর একটা দল ক্ষমতায় আসলো। কিন্তু এই যে বিপ্লব, এখানে কিন্তু সেখানে আমরা যারা লক্ষ্য করি একটা আদর্শ ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত যে ঘোষণা, জাস্টিস, ইসলাম ছাড়া জাস্টিস কেউ কায়েম করতে পারে না। আজকে চাঁদাবাজ নতুন আঙ্গিকে হচ্ছে, আরো রেট বৃদ্ধি পেয়েছে, আগে 20 টাকা হতো এখন 50 টাকা। এইভাবে টেন্ডারবাজি, দুর্নীতি সবকিছুই রেট আরো বৃদ্ধি পেয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাহলে জাস্টিস করতে হলে এখানে একটা আদর্শ লাগবে, আর সেই আদর্শ হচ্ছে আল কোরআন এবং আল হাদিসের বিনিময়ে যে নেতৃত্ব গড়ে উঠবে সৎ, সেই সৎ নেতৃত্ব ছাড়া আদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাহলে এই ছাত্ররা, এই জনতা, তারা যারা রিক্সাওয়ালা, যারা আন্দোলন করেছে, তাদের কি কোটার কোনো সুযোগ আছে? তারা কি চাকরি পাওয়ার কোনো সুযোগ ছিল? ঠেলাওয়ালা, ব্যবসা, যারা ব্যবসা করতেন, এই সবাই মিলে যারা স্লোগান দিলেন নারায়ে তাকবীর, তাহলে এখান থেকে বুঝতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, ওনাকে যতবার সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে আপনার টার্গেট কি, ওনার টার্গেট ছিল সংস্কার, সংস্কার, সংস্কার। এর বাইরে কোনো টার্গেট ছিল তার? আমরা আজকে কি দেখছি? কোনো সংস্কার আছে? কোনো সংস্কার নাই, নির্বাচনে চলে যাচ্ছেন। তাহলে ওনার কথায় কাজের মিল থাকলো? প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে এই জুলাই সনদের যদি আইনি ভিত্তি না দেন তাহলে আপনারাও অবৈধ হয়ে যাবেন। ওনারা একটা রেফারেন্ডাম নিয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে, 106 অনুচ্ছেদ। সুপ্রিম কোর্টের কোনো ক্ষমতা নাই আইন তৈরি করা। বাংলাদেশের সংবিধানের 106 অনুচ্ছেদে যা বলা হয়েছে তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই। তাহলে এই সরকার কি অবৈধ? এই সরকার 100% বৈধ। তাহলে কিসের ভিত্তিতে? সেটা হলো 7 অনুচ্ছেদের ভিত্তিতে। বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদে আছে বাংলাদেশের জনগণের ইচ্ছার উপরই নির্ভর করবে সেই দেশে সরকার কে থাকবে কে থাকবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, শেখ হাসিনা বিদায় নিয়েছে জনগণের ইচ্ছার কারণে, আর ইউনূস সরকার বসেছেন জনগণের ইচ্ছার কারণে। অতএব এই সরকার বৈধ সরকার। অতএব এই সরকারের একটা
অন্তর্বর্তীকালীন একটা ঘোষণাপত্র থাকতে হবে, যেখানে রেফারেন্স থাকবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই সরকার কার্যক্রম পরিচালনা করবেন। তার তো কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নাই। প্রিয় ভাইয়েরা, 1993 সালে নেলসন ম্যান্ডেলাকে যখন বিপ্লবের মাধ্যমে বের করা হয়, সেখানে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সংবিধান তৈরি করা হয়, তার ভিত্তিতে নির্বাচন হয়। আমরা এই সিরিয়াতে দেখি, আমাদের পরে বিপ্লব হয়েছে, সেখানে তারা একটা কমিটি করে একটা ছোট্ট সংবিধান করে তার মাধ্যমে তারা কাজ করছে। অথচ আমরা সেই দিকে না তাকিয়ে আমরা 106 ধারা দিয়ে এই সরকারকে বৈধ করতেছি। আগামী এমন সময় আসবে যে সময়ে ইউনূস সরকার সহ উপদেষ্টা এবং যারা জুলাই যোদ্ধা সবাইকেই আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে আমাদের সবাইকে ফাঁসি দেওয়া হবে। অতএব জুলাই সনদের বিকল্প কোনো আমাদের কাছে নেই। জুলাই সনদ দিতে হবে, আইনের ভিত্তি দিতে হবে। প্রিয় ভাইয়েরা, অনেকেই কথা বলেন, আমাদের একটা দল আছে তারা বলে যে আমরা আইন করলাম, সে আইন তো শেখ হাসিনা বাতিল করে দিল, তাহলে লাভ কি হবে বলেন? পঞ্চম সংশোধনী করেছিলেন কে? এই যে দল কথা বলতেছেন তাদেরই প্রতিষ্ঠাতা। তিনি যদি সামরিক সরকার হয়ে উনি আইন করতে পারেন, তাহলে জনগণের ইচ্ছার যে সরকার, সেই সরকার কেন আইন তৈরি করতে পারবে না? সামরিক সরকার শক্তিশালী না, জনগণের শক্তি বেশি, বলেন? প্রিয় ভাইয়েরা, তারা বেলজ্জার মতো কথা বলে, টিভিতে টক শোতে কথা বলে যে এই সরকারের আইন পাশ করার কোনো ক্ষমতা নাই। প্রিয় ভাইয়েরা, তার সরকার ছিল আপনার সেনাবাহিনীর সরকার, এরশাদের স্বৈরাচার, সে ছিল সেনাবাহিনীর, তারা আইন পাশ করতে পারে, আর জনগণের সরকার আইন পাশ করতে পারে না। খুবই নিন্দনীয় কাজ। প্রিয় ভাইয়েরা, তারা বলে যে আইন করলাম আবার বাতিল করে দেবে, কি লাভ হবে? আমি বলি, আইন যদি হয় সম্পূর্ণভাবে বাতিল করা যায় না। পঞ্চম সংশোধনীতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, সপ্তম সংশোধনীতে লেখা ছিল রাষ্ট্রধর্ম হবে ইসলাম। শেখ হাসিনা সুপ্রিম কোর্টের মাধ্যমে সপ্তম এবং পঞ্চম সংশোধনী বাতিল করেছে, কিন্তু সকল আইন কিন্তু বাতিল করতে পারে নাই। এখনো কি বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই বলেন? রাষ্ট্রধর্ম ইসলাম আছে না নাই? এরকম অসংখ্য আইন রয়ে গেছে যেটা ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে বাতিল করতে সুপ্রিম কোর্ট পারে নাই। তাহলে আগামী দিনেও এই সংবিধানে যদি জুলাই সনদকে ভিত্তি দেওয়া হয়, আইনি মর্যাদা দেওয়া হয়, তাহলে কোন ফ্যাসিস্ট কোন সময় 100 বছর পরেও যদি বাতিল করে, সব আইন বাতিল করতে পারবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, অতএব আমাদের বাঁচতে হলে, জাতিকে বাঁচতে হলে এই আইনি ভিত্তি আমাদের দিতে হবে। এরপরে আমি যে কথাটি বলতে চাই সেটা হলো, আমাদের চিফ অ্যাডভাইজার যে বারবার বলছেন সংস্কার, এখন কেন সংস্কার হচ্ছে না? আমরা শুনতে পাচ্ছি যে একটা দলকে ভোট না দিলে সুস্থভাবে ফিরে আসতে পারবে না। আবার তারা বলছেন যে সংস্কার করেন, আমরা ক্ষমতায় গেলে সব ঠিকঠাক করে দেব। তাহলে এইগুলো কিসের আলামত? আমরা কি 91 সালের সরকারের সেই মাগুরার উপনির্বাচন দেখি নাই? কি বলেন, মনে আছে আপনাদের? আপনারা কি দেখেন নাই 96 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন, 15ই ফেব্রুয়ারি নির্বাচন? তাহলে এগুলো কারা করছিলেন বলেন তো? যারা বলতেছেন যে আজকে যদি আমরা সবাই মিলে ঘোষণা দেই তাহলে আমরা সেটা করব, কিন্তু আপনাদের চরিত্র তো দেখা আছে ভাই। মাগুরার নির্বাচনও দেখা আছে, 96 সালের একতরফা নির্বাচনও দেখা আছে। অতএব আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা মুসলমান, আমরা বারবার ভুল করতে পারি না। আপনারা এই জুলাই সনদকে আইনি ভিত্তি দেন। আমরা তো বেশি দাবি করছি না। ঐক্যমত কমিশনে যে 19টা বিষয় ঐক্যমত হয়েছেন, সেইগুলো কি ভিত্তি দেন, এর বাইরে তো চাচ্ছি না। এবং জনগণ মানে কি না মানে আপনারা গণভোট দিয়ে এটাকে যাচাই করে নেন। কি বলেন আপনারা? গণভোট দেন। জনগণ যদি না চায় ঠিক আছে করেন না, জনগণ যদি গণভোটে চায় জুলাই সনদের ভিত্তি, তাহলে সেটা দিতে আপনাদের সমস্যা কোথায়? এবং এই গণভিত্তি দিয়ে আইনি সনদ করে এর সংস্কার করে ইলেকশনে আসেন, যে দল ক্ষমতা আসে সেই দল রাষ্ট্র পরিচালনা করবে। কি বলেন আপনারা? সংবিধানই তো এগুলো, আইন হলে তো সংবিধানই চলে যাবে, এর বাইরেও থাকবে না। আইন হলেই সংবিধানে যাবে এবং আগামী পার্লামেন্ট এবং যদি গণভোট হয় তাহলে এখনই সেটা
যুক্ত হয়ে যাবে প্রিয় ভাই এবং বন্ধুগণ। আর একটা কথা, যদি এই ফ্যাসিস্টদের বিচার না করা হয় তাহলে দেখতে পাচ্ছেন না, কয়েকদিন আগে 27 তারিখে দেখলাম 71 মঞ্চের নামে লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের সব দোসররা এসে আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমাবেশ করছে। কত বড় দুঃসাহস তাদের! নাকের ডগায় এসে তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিচ্ছে। এটা জাতি কোনোভাবে মেনে নিতে পারে না। আইন শৃঙ্খলার ভাইয়েরা এবং জুলাই মঞ্চ থেকে তাদের উপরে প্রেসার দিয়েছে এবং পুলিশের ভাইয়েরা তাদেরকে গ্রেফতার করেছে। আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যখন ব্যর্থ হয়েছে লতিফ সিদ্দিকীকে দিয়ে, যখন ব্যর্থ হয়েছে, তখন তারা নূরের উপরে হামলা করেছে। যে আপনার নূরকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল তারা, আল্লাহ তাকে হেফাজত করেছেন, এখনো মুমূর্ষু অবস্থায় আছেন। আমরা দোয়া করি নূর ভাই দ্রুত সুস্থ হয়ে যাক। নূরের উপরে হামলা মানে জুলাই আন্দোলনের উপরে হামলা, জুলাই যোদ্ধার উপরে হামলা মানে বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে হামলা। এই হামলা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এই হামলার সাথে জাতীয় পার্টি জড়িত, এই হামলার সাথে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টরা জড়িত, এই হামলার সাথে সেনাবাহিনীর ভিতরে ঘাপটি মেরে থাকা ওই ফ্যাসিস্টের দোসররা জড়িত। সকল দোসরকে আমরা আইনের আওতায় আনতে চাই এবং জাতীয় পার্টি সহ 14 দলের সকল দলকে অবৈধ ঘোষণা করতে হবে এবং তাদের যেন নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, তাদের রাজনৈতিক রাজনীতি করার অধিকার থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি এগুলো না করেন তাহলে এই জুলাই যোদ্ধারা রাজপথ ছাড়বে না। রাজপথ থেকে সকল দাবি আদায় করে পিআর পদ্ধতি নির্বাচন সংস্কার বিচার সহ এই দেশের জনগণের সকল দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে নাগরিক মঞ্চ আজকে এত সুন্দর একটা আয়োজন প্রেস ক্লাবে করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নাগরিক মঞ্চ জিন্দাবাদ।